স্বাগত নিউজরুম সংলাপে। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা বিশ্বাস। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করতেই আমাদের এই আয়োজন। রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে সমসাময়িক, সেগুলোকে নিয়ে আমরা কথা বলি। আজকের দিনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে 5 ধাপের যে ইউপি নির্বাচন, সেখানে ভোট ছাড়াই এ পর্যন্ত নির্বাচিত হয়েছেন 1576 জন। এর মধ্যে জামালপুরের একজন আওয়ামী লীগ নেতা তিনি বলেছেন যে কোনোভাবেই হোক কেন্দ্র দখল করে হলেও নৌকা মার্কাকে জেতাতে হবে। এবং যুবলীগের যে চেয়ারম্যান তিনি আবার আরেকটি কথা বলেছেন যে ত্যাগী কর্মীরা দাঁড়ে দাঁড়ে ঘুরছে আর অনুপ্রবেশকারীরা রাম রাজত্ব করছে। এছাড়াও রাষ্ট্রপতির সাথে সংলাপ, সেটা তো কালকে শুরু হয়েছে সেই বিষয়টি, এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের যে পুরস্কার ঘোষণার বিষয়টি, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল সেই তথ্য যারা দেবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, যে তথ্য দেবে সেটি ও এখনকার আলোচিত যে বিষয় সেটি আমরা চেষ্টা করব এই সকল বিষয় নিয়েই আজকে আলোচনা করবার। তার আগে পরিচয় করে দিতে চাই আমাদের আজকে যারা অতিথি রয়েছেন, আলোচনায় অংশ নেবেন যারা, তাদের সঙ্গে আমাদের সঙ্গে আজ রয়েছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার এস.এম. মাসুম বিল্লাহ, সহযোগী অধ্যাপক আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনাদের সঙ্গে আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটু জেনে নিতে চাই শেষ সময়ে কি কি খবর নতুন করে যুক্ত হলো। রাত 12টা বেজে গেছে, পত্রিকা চলে এসেছে আমাদের হাতে। কালের কণ্ঠের যে শিরোনাম সেটি হচ্ছে দেশে ক্রিকেট জুয়ার বাজার 7,000 কোটি টাকার, এটি নিয়ে তাদের একটি বড় শিরোনাম। এছাড়াও রাজশাহী নগর পুলিশে গণবদলি, এটি নিয়ে শিরোনাম তাদের। জিয়ার অবস্থান নিয়ে ধোঁয়াশা, এটি আরেকটি প্রতিবেদন তাদের। ডেইলি সান তারা আসলে যে প্রতিবেদনটা শুরুতেই রেখেছে একদম শিরোনামে, লেবার এক্সপোর্ট টু মালয়েশিয়া মে রিজিউম ইন জানুয়ারি, এটি নিয়ে তাদের একটি প্রতিবেদন। এছাড়াও ফোর্থ রিভিশন টু বেনিফিট মোর পিপল, আশ্রয়ন 2 প্রজেক্ট কস্ট টু রিচ টাকা 3 বিলিয়ন। এছাড়াও প্রাইম মিনিস্টার লিভস ফর মালদ্বীপস টুডে, ঢাকা মালে টু সাইন 6 ডিলস, এটি আরেকটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন, মালদ্বীপ যাচ্ছেন। বাংলাদেশ প্রতিদিন তারা যে প্রতিবেদনগুলো রেখেছে একদম প্রথম পাতাতেই, সেগুলো হচ্ছে জানুয়ারিতেই শুরু হতে পারে মালয়েশিয়ার কর্মী নিয়োগ, আর ইউরোপ অস্ট্রেলিয়ার কথা বলে টর্চার সেলে, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কোন দিকে, এটি নিয়েও তাদের একটি প্রতিবেদন আছে। এছাড়াও ইউপি নির্বাচনে দিশেহারা ইসি, ভোটারদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি, আর বগুড়ায় একজন নিহত, এ পর্যন্ত ভোটের সংঘাতে প্রাণ গেছে 84 জনের, সারা দেশে সংঘর্ষ অব্যাহত। এই বিষয়টি নিয়েই আমরা শুরুতে একটু কথা বলতে চাই। মন্ত্রিপরিষদ ডিসিদেরকে, জেলা প্রশাসকদেরকে চিঠি দিয়েছে যেন ভোটাররা ঠিকমতো ভোট কেন্দ্রে যেতে পারে, কিন্তু আমরা আসলে যে চিত্রটি দেখতে পাচ্ছি, ভোট ছাড়াই নির্বাচিত হয়ে গেছেন 1500-রও বেশি জনপ্রতিনিধি, এবং সেই সাথে আমরা আরেকটি বিষয় আসলে দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত যে সংঘাত হয়েছে সেই সংঘাতে 84 জন এরই মধ্যে নিহত হয়েছেন। বিষয়টিকে কিভাবে দেখছেন অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদার? জি, আপনাকে ধন্যবাদ। আপনার আলোচনা করার কথা কিন্তু এটা ছিল না নির্বাচন কমিশন নিয়ে, এবং এগুলো করলে আমি আলোচনায় আসতাম না। আমি অত্যন্ত দুঃখিত, আমি শুরুতেই আপনাকে বলে নিয়েছি আমরা শুরুতে ইউপি নির্বাচন নিয়ে আলোচনা করব, এবং আমরা অবশ্যই রাজনৈতিক সংলাপ সেটি নিয়ে আলোচনায় আসব। ধন্যবাদ 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 ধন্যবাদ। আপনি আমাকে বলে নিয়েছেন, ঠিক আছে, কিন্তু যিনি আমাকে ইনভাইট করেছিলেন আজকে, আমি তার বক্তব্য বলি। এই ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করার রুচিবোধ সময় কোনোটাই আমার ছিল না। তারপরে যাই হোক, এসে গেছে, কিছু কথা তো বলতেই হবে। আপনি দেখেন, আমাদের নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজকে একটা কথা বলেছেন, সম্ভবত চট্টগ্রামে। তিনি বলেছেন যে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে দিনে দিনে। তার মানে হলো এই যে নির্বাচনে এখন আর আগে যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ছিল, মানুষের ভোট মানুষ নিজে দিত, সেটা আর এখন নাই। এবং আপনি নিজেও শুরু করেছেন যে নির্বাচনে 1576 জন লোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ভোট দিতে যাচ্ছেন না, খুনাখুনি হয়েছে, 84 জন লোক মারা গেছে। এটা কারণটা কি? এটা নির্বাচনটা কিন্তু কেবলমাত্র একদলীয়। আপনি দেখেন রাজনৈতিক দলের পরিচয়, স্থানীয় নির্বাচনে যে সকল রাজনৈতিক দল আগে অংশগ্রহণ করে নেয়, রাজনৈতিক দলীয় নির্বাচনের পূর্বে যখন অরাজনৈতিক নির্বাচন ছিল, স্থানীয় সরকার নির্বাচন,
তখন যেভাবে উৎসব মুখর ছিল, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করত, এখন কিন্তু একদলীয় নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগ দলীয় লোকরা দলীয় মনোনয়নে নির্বাচন করতে এবং আওয়ামী লীগ দলীয় যারা নির্বাচনে মনোনয়ন পায় নাই তারা বিদ্রোহী প্রার্থী হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ওই বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনেও আপনার দল থেকে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা নির্বাচিত হচ্ছেন। বিষয়টা হলো এই যে নির্বাচন আসলে যেভাবে হওয়ার কথা, নির্বাচনের যে গ্রহণযোগ্যতা সেটা বহু আগেই নির্বাচনের সেই চরিত্র এদেশে হারিয়ে গেছে। আর নির্বাচন সুস্থ করার জন্য যার সবচেয়ে বড় দায়িত্ব সেটা হলো নির্বাচন কমিশনের। আমাদের দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কোনো কাজ করতে পারছে না। যদিও নির্বাচন চলাকালীন সময়ে প্রশাসন নির্বাচন কমিশনের অধীনস্থ থাকার কথা এবং নির্বাচন সুষ্ঠু সম্পন্নের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করার কথা, কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশন যেটা এখন আছে তারা আসলে গ্রহণযোগ্য নির্বাচন করার মতো কোনো যোগ্যতা তো তাদের নাই। তা বহু নির্বাচনে স্থানীয় সরকার বলেন আর জাতীয় নির্বাচন বলেন সব ক্ষেত্রে তারা প্রমাণ করেছে। অযোগ্য নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন দিবে আর সেই নির্বাচন নিয়ে রাতে না ঘুমিয়ে আমরা আলোচনা করব, এমন প্রসঙ্গটা না থাকলেই ভালো হতো। আপনি আলোচনা করতে চাইছেন রাজনৈতিক সংলাপ নিয়ে। সংলাপে যদি আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয় তাহলে কি যাবেন কিনা সংলাপে? আপনি কি এখনই আমাকে বলছেন? এখনই বলছি আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, এবং আমি এটার উত্তর দিয়ে কেটে পড়বো। আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, আপনি বিএনপির মহাসচিব আজকে একটা মন্তব্য করেছে, আপনারা লক্ষ্য করেছেন, আমি আপনাদের টেলিভিশনের নিউজেও দেখেছি, আর এটা আপনারও দৃষ্টি এড়িয়ে যাওয়ার কথা না। বিএনপি বরাবর বলে আসছে যে প্রহসনের নির্বাচন বা নির্বাচন কমিশন এই সরকারের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচনে বিএনপি আর যাবে না। সুতরাং বিএনপি তার এই স্থান থেকে এখনো সরেনি। তিনি আজকে যেটা সাপ্লিমেন্ট করেছেন দলের পক্ষ থেকে, দলের মাননীয় মহাসচিব তিনি বলেছেন আমাদেরকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। এই আমন্ত্রণের বিষয়বস্তু কি হবে? কেবলমাত্র নির্বাচন কমিশন না অন্যান্য কোনো কিছু আলোচনা করবে মহামান্য রাষ্ট্রপতি? সেটা দেখে দলীয় উচ্চ ফোরামে আলোচনা করার পরে দল সিদ্ধান্ত নিবে। সুতরাং দল এখনো আমন্ত্রণ পান নাই। দলের উচ্চ ফোরামে আলোচনা যে বিষয় নিয়ে এখনো হয়নি, সেই বিষয়ে আমরা যাব কি যাব না এই কথাটা বলার মতো আপনাকে যদি আমি উত্তর দেই যাব অথবা যাব না, সেটা খুব আর্লি হয়ে যাবে। আমার মনে হচ্ছে আপনাকে আরেকটু যুক্তিসঙ্গত সময় অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব আপনি আমাদের আলোচনায় থাকবেন, কারণ আলোচনা আরেকটু গভীরে গড়াতে পারে। ডক্টর এস এম মাসুম বিল্লাহ, আপনার কাছে আসলে জানতে চাই ইউপি নির্বাচনের বিষয়ে আপনার মতামত কি? মানে নির্বাচনটি আসলে কেমন হচ্ছে, সুষ্ঠু হচ্ছে কি? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচকদেরকেও আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের যে উদ্বেগ ইউনিয়ন পরিষদ নিয়ে তিনি বলেছেন তার সঙ্গে আমি ইন এসেন্স একমত পোষণ করি। নির্বাচন ভালো হয় এর চেয়ে, এবং বিশেষত বর্তমান নির্বাচন কমিশনকে ঘিরে যে সমালোচনা এবং যে ত্রুটি বিচ্যুতির কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসি, আমরা যারা একাডেমিক অবস্থান থেকেও বিষয়গুলো লক্ষ্য করি, আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে যে এর চেয়ে ভালো শেষ হতে পারত। এবং ইউনিয়ন পরিষদটা আমাদের প্রাণের নির্বাচনের এরিয়া, একেবারে রুট লেভেলের গণতন্ত্র আমরা সেখানে প্র্যাকটিস করি, এবং লোকাল গভর্নমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাসরুট লেভেলে ডেমোক্রেসি যদি আমরা এক্সারসাইজ করতে চাই তাহলে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। যে মাত্রায় সহিংসতা হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে বা আরো অন্যান্য যে সকল ঘটনা ঘটেছে, সেগুলো অতীতের যে কোনো মাত্রিকতার চেয়ে অনেক বেশি ব্যাপক এবং বিস্তৃত আকারে ছিল। আমি 1991 সাল থেকে নির্বাচন বুঝি এবং বিভিন্ন ধরনের নির্বাচন আমি এই সময়টুকুর মধ্যেও খেয়াল করেছি। তখনও আমার মনে পড়ে ভাষা ভাষা যে সহিংসতা হতো এবং অনেক মানুষ মারা যেত, কিন্তু এখনকার যে সকল ক্যাজুয়ালিটি ঘটে সেটার মাত্রা, ব্যাপকতা, বিস্তৃতি নানান মাত্রিক ভাবে বেড়ে গেছে এবং সেটা বেশি উদ্বেগের। এইখান থেকে আমাদের একটা ইসে আসতে হয় যে পাওয়ার স্ট্রাকচারের যে কনসেন্ট্রেশন, যে একীভূত হওয়ার ঘটনা যে হয়েছে, এখান থেকে এই কনক্লুশনে আমরা পৌঁছতে পারি। আর একটা ব্যাপার যেটা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের যে টেন্ডেন্সি, দেখুন একটা সময় ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ব্যাপারটি আমাদের যে নির্বাচন আইন 1972 সালে সেখানে অন্তর্ভুক্ত করা হতো, এবং অনেক সময় মনে করা হতো যে যদি কোনো ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সেটা একটা গর্বের ব্যাপার, সেটা একটা দারুণ ব্যাপার। কিন্তু তার মানে এই নয় যে এটা অতি মাত্রায় প্র্যাকটিস হবে এবং এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার যে প্রার্থিতা সেই প্রার্থিতা সাবমিট করতে পারবেন না এবং যথাযথভাবে সুষ্ঠু নির্বাচন চর্চা হবে না। সুতরাং এই দুই দিক দিয়েই এই নির্বাচনটা যত দূর পর্যন্ত ভালো হওয়ার কথা ছিল সেই ভালো হলো না। এতে করে হবে কি, আমাদের স্থানীয় গণতন্ত্রকে রুট লেভেলে নেওয়ার জন্য যে ব্যাপারটা এবং মানুষের সিদ্ধান্ত নেবার যে ব্যাপারটা সেটা ক্ষুণ্ণ হলো। আমি এই নির্বাচন কে সমালোচনাই করব, কিন্তু পরিসংখ্যানের দিকে আমি যেতে চাই না। কেননা এত নির্বাচন হয়েছে, এতটা সুষ্ঠু হয়েছে, এতটা অসুষ্ঠু হয়েছে, ওখানে শুধু আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে, এরকম পরিসংখ্যানে আমি যেতে চাচ্ছি না। কেননা পরিসংখ্যান দিয়ে আলটিমেটলি কিছু হয় না। সুতরাং এই নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সার্বিকভাবে আমি বলবো যে তেমন একটা ভালো নির্বাচন হয়নি। আরো সুন্দর নির্বাচন করে নির্বাচন কমিশন যেমন তার ভাবমূর্তিকে আরো বেশি পুনরুদ্ধার করতে পারত, সামনের দিকে নিয়ে যেতে পারত, সরকারও বোধ করি তার জায়গা থেকে, সহযোগিতার জায়গা থেকে আরো সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে সহযোগিতা করতে পারবেন। এই কথা বলার পাশাপাশি আমি একটা জিনিস উপলব্ধি করি, নির্বাচন কমিশন শূন্যে কাজ করতে পারে না, তারা একটা রাজনৈতিক পরিবেশে কাজ করে। সেই রাজনৈতিক পরিবেশের যারা নিয়ামক রয়েছেন, রাজনৈতিক দলগুলো বিশেষ করে, তারা যদি প্রশাসনের সহায়তায় কাজ করেন, প্রশাসন যদি তাদের সঙ্গে কাজ করতে পারেন, টাকার দৌরাত্ম্য যদি বন্ধ হয়, পেশি শক্তি যদি বন্ধ হয়, তাহলেই কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন হতে পারে। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আবু হেনা রাজাকে। আপনার কাছে আসলে যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই, জামালপুরের জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, তিনি আসলে বলেছেন কেন্দ্র দখল করে হলেও নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে, এবং একটি পথসভায় তিনি বলেছেন। এটা আসলে একজন জনপ্রতিনিধি বলতে পারে কিনা? একজন জনপ্রতিনিধি বলতে যা বুঝায়, তার বিবেক যদি কাজ করে তাহলে সেরকম কথা বলতে পারে না। কিন্তু তিনি যদি মনে করেন যে কথা বললে কিছু আসে যায় না, সেক্ষেত্রে বলতে পারেন। আর বলতে ওই চিন্তাটা তার মাথায় আছে বলেই, ওই কনফিডেন্সটা তার কাছে আছে বলেই সে বলতে পেরেছেন, আমার কাছে মনে হয়। তা না হলে কোনো সেন্সেবল লোক এই কথাটা বলবে না। আর যে আলোচনাটা যেটা চলছে, দুইজন সহ আলোচক যেটা বলছেন, মোটামুটি একটা বিষয় পরিষ্কার, যে ইউপি নির্বাচনটা যেভাবে হওয়া উচিত ছিল সেটা হয়নি। কারণ 1576 জন অলরেডি বিনা ভোটে। আর আজকের যে পত্রিকা আমি দেখলাম, বিশেষ করে বাংলাদেশ প্রতিদিনে দেখেছি, এ পর্যন্ত ইউপি নির্বাচনের চেয়ারম্যান 348 জন হয়েছেন বিনা ভোটে। তার চেয়ে বড় ট্র্যাজেডির বিষয় যেটা হচ্ছে, এখানে নৌকা মার্কায় নির্বাচন করা হয়েছে। নৌকা মার্কায় নির্বাচন করার মানে আমরা অন্য কোন দলের প্রতীক দেখি নাই, অর্থাৎ লাঙ্গল কিংবা ধানের শীষ এগুলা দেখি নাই। তার মানে ইট ইজ ক্লিয়ার যে মাঠে শুধু নৌকা মার্কা ছিল এবং তার বিদ্রোহী প্রার্থী। কেউ কেউ বলেন যে বিএনপি নাকি ছদ্মবেশে করছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ছদ্মবেশে বিএনপি করেছে। তাহলে কি দাঁড়াইলো রেজাল্টটা? যারা নৌকাকে ডিফিট দিছে, তার মানে নৌকা মার্কাকে প্রত্যাখ্যান করছে তার একটা বড় সংখ্যা এখন বিরাজমান। সেক্ষেত্রে এই যে প্রত্যাখ্যান করার বিষয়টা, সেটা কিন্তু একটা শক্তি। সেই শক্তিটা মাঠে কিন্তু আজকে আমরা যেটা দেখছি, যে বিএনপির মতো শক্তি নাই বলতে গেলে, তারা ঘুমিয়ে আছে বা তাদের যে অবস্থানই থাকুক না কেন, জামাত বলতে কিছু নাই। কিন্তু এই শক্তিটা কিন্তু একটা প্ল্যাটফর্ম খুঁজবে। সেই প্ল্যাটফর্মটা নিয়ে চিন্তার বিষয় আমি মনে করি, যে সেটা যদি অন্য কোনো শক্তির কাছে পড়ে, যেটা মৌলবাদী কিংবা জঙ্গিবাদ এই শ্রেণীর মতো কিছু হয়, সেটা চিন্তার বিষয়। পাশাপাশি আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যেখানে শুধুমাত্র আওয়ামী লীগ নির্বাচন করতেছে বলতে গেলে, এবং বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগ, সেক্ষেত্রে 84 জন লোকের যে প্রাণহানি, এই যে একটা স্বাধীন দেশে একটা ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে 84টা লোক যে মারা গেল, এর কৈফিয়ত নির্বাচন কমিশনকেই দিতে হবে। এবং তারা কি পদক্ষেপ নিলেন আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো পদক্ষেপ দেখি নাই।
সুতরাং ইট ইজ ভেরি পেইনফুল যে একটা আনন্দের নির্বাচন, গ্রাসরুট লেভেলের নির্বাচন, যেটা হলো রাষ্ট্রীয় লেভেলের মূল চালিকা শক্তি, সেক্ষেত্রে 84 জনের জীবন প্রাণ চলে গেল। এটার জন্য আমি ব্যথিত এবং আমি জনগণের পক্ষে একটা কৈফিয়ত চাই নির্বাচন কমিশনের, হোয়াট ওয়াজ দেয়ার রোল অর হোয়াট উইল বি দেয়ার রোল ইন দিস রিগার্ড। জি, অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা রাজনৈতিক সংলাপের বিষয়ে আবার একটু ফিরতে চাই। সেটি হচ্ছে 2001 সালে সংলাপ হলো, 6-এ হলো, 11-তে হলো, এরপরে তো রাষ্ট্রপতিরা সংলাপে বসালেনি আমাদেরকে। কোন সংলাপটাকে সফল বলে মনে করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার? জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার সংলাপের উত্তরের আগে একটা দুইটা কথা একটু বলি। যে যেমন দেখুন, একদলীয় নির্বাচন ইউনিয়ন কাউন্সিলে হওয়ার কারণে যে সকল ঘটনাগুলো আমার সহবক্তারা বলেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সঙ্গে সহমত পোষণ করার জন্য। বিষয়টা হলো এরকম যে আমরা তিনজন সহমত পোষণের চাইতো আমরা তিনজন একমত হতে পেরেছি, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আজকে বিএনপি যদি এই স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে যেই 84 জন মারা গেছে, যে কয়টা হত্যা হয়েছে, এর প্রত্যেকটা হত্যা মামলার আসামি হতো স্থানীয়ভাবে বিএনপির লোকরা, এবং 84,000 মামলা আসামি হয়তো ইতিমধ্যে হয়ে যেত। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে অর্থাৎ বিষয়টা হলো কোনখানে। আজকে সরকারের ক্যাবিনেট বিভাগ চিঠি দিয়ে ডিসিদেরকে বলছে তোমরা মানুষকে নির্বাচনে সম্পৃক্ত করো, অর্থাৎ সরকারও বুঝে গেছে যে নির্বাচনের সঙ্গে জনগণ, যে জনগণ হলো নির্বাচনের নিয়ামক শক্তি, তারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত না। সেই কারণে এই চিঠি দেওয়ার মূল কারণ, এখন যেই দেশের সাধারণ মানুষ অর্থাৎ নির্বাচন করে জনগণ, জনগণ যখন নির্বাচন বর্জন করেছে, তাহলে সেই নির্বাচন আর গ্রহণযোগ্যতা কোথায় পাবে যতদিন পর্যন্ত জনগণ আবার নির্বাচনে সম্পৃক্ত না হবে। আর একটা বড় বিষয় ছিল, আমাদের স্থানীয় সরকার নির্বাচন ছিল অরাজনৈতিক। এখন নির্বাচনকে, এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে রাজনীতি যখন গ্রামগঞ্জে নিয়ে গেছে, আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে দেশে গণতন্ত্র নাই, সেখানে গণতন্ত্রের চর্চা একদম নিম্ন পর্যায়ে যাবে এমনটা আশা করা আমাদের জন্য অযৌক্তিক আমি মনে করি। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এবার আপনি নির্বাচন কমিশন সম্পর্কে যেটা বলেছেন এবং সংলাপ সম্পর্কে, আমি এক কথায় বলবো এইভাবে, তারপরে আমি একটু ব্যাখ্যা দিব যে কোন সংলাপই কোনোদিন কোনো কাজে আসেনি। আপনার মনে আছে 2018 সনের নির্বাচনে আমাদের সংলাপ আপনি দেখেছেন, কার কার সঙ্গে কোন কোন রাজনৈতিক দল সংলাপে গিয়েছিল। সেই সংলাপের পরের দিনই দেখা গেছে যে বিএনপি যে আমন্ত্রণ নিয়ে সংলাপে যাওয়ার পরের দিনই তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় গায়েবী মামলা বলতে একটা মামলা হয়েছে, এবং ওই সংলাপে যারা যারা গিয়েছিলেন তারা বেশিরভাগ লোক সেই মামলায় আসামি হয়েছিলেন। সুতরাং সংলাপ আমাদেরকে কি দিয়েছে, এটা আমার খুব ব্যক্তিগত ধারণা আছে, এবং অন্যদের ধারণা নেই আমি তা বলবো না, তবে আমার ধারণাটা, কারণ আমি ফিল্ড লেভেলে একজন মানুষ, ওই সংলাপে উপস্থিত ব্যক্তিরাও যখন মামলায় আসামি হয়ে আমার কাছে এসেছে, আমি যখন তাদের মামলায় জামিন করেছি, তখন আমি দেখেছি সংলাপের ফল কিভাবে আমাদের কাছে তখন ধরা দিয়েছিল। দেখুন, আসল ব্যাপারটা কি, সংবিধানের আমাদের সংশ্লিষ্ট আর্টিকেলে পরিষ্কার বলা আছে একটা নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত করবেন, অ্যাপয়েন্টমেন্ট দিবেন। এই নির্বাচন কমিশন কোত্থেকে আসবে, কারা বাছাই করবে, এগুলা কিন্তু আমাদের কাছে এখন পরিষ্কার। যদি সরকার এটা করে, বা যেহেতু সরকার অতীতে করেছে, তাহলে সরকার কাদেরকে করে, সরকারের অনুগত অবসরপ্রাপ্ত আমলাদের মধ্যে থেকে করে, এবং এই আমলারা এখানে আসেন, তারা অবসর সময়ে একটা চাকরি পান, সরকারের কাছে কৃতজ্ঞ থাকে, তারা মনে করে সরকার আমাদেরকে কিছু দিয়েছে, বিনিময়ে সরকারকে কিছু দিব। ওনারা নির্বাচন কমিশন, নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন স্বাধীন, দেশের প্রশাসন তাদের কাছে সাংবিধানিক ক্ষমতা বললেই নির্বাচনকালীন সময় তাদের অধীনস্থ হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে এই যে তারা সেই পাওয়ার এক্সারসাইজ করতে জানে না, কারণ কলকাঠি অর্থাৎ এই সংলাপে কি হচ্ছে, আপনি ধরে নেন সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে যাবে, তারা তাদের কথা বলে আসবে, কিন্তু কি হবে, একটা সার্চ কমিটি বানাবে, সেই সার্চ কমিটিতে সরকারের অনুগত লোক থাকবে, তাদের কাছে সরকারের মনোনীত লোকের তালিকা দেওয়া হবে। আপনি একটা জিনিস, মজার জিনিস দেখেন, যারাই আলোচনায় যাচ্ছে তারাই কিন্তু বলছে না কে কাকে। যেমন আমি জাতীয় পার্টির গত পরশুদিনের আলোচনা দেখেছি, তারা বলেছে আমরা গিয়েছি, আমরা 4-5 জনের নাম বলেছি, কিন্তু কার নাম কি বলেছে তাদের
পরিচয় কি তা কিন্তু কেউ বলেনি। তো এখানে একটা শুভঙ্করের ফাঁকি থেকে যাচ্ছে, অর্থাৎ সেই সরকারের দেওয়া নামের তালিকা, সরকারের দেওয়া আপনার কি বলে বাছাই কমিটি যখন নির্বাচন নির্ধারণ করে সরকারের কাছেই দিবে, সরকার সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবে এবং মহামান্য রাষ্ট্রপতি তাকে ডিনাই করার বা এর থেকে ভিন্নতর কোনো কিছু অথবা পরিবর্তন করে কাউকে নির্বাচন কমিশনার হিসাবে বা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার কোনো ক্ষমতাই নাই তার। সুতরাং এখানে আমাদের যেটা আপনি দেখবেন, আজকে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জনাব হানিফ, তিনি এক জায়গায় বক্তব্যে বলেছেন যে আগামী বছরের মধ্যেই নির্বাচন কমিশন আইন তৈরি করা হবে। তো নির্বাচন কমিশন আইন যদি তৈরি করা হয় তাহলে এদেশের রাজনীতিতে যারা স্টেক হোল্ডার বা এই সমস্ত নির্বাচনে স্টেক হোল্ডার যারা, তাদেরকে মহামান্য রাষ্ট্রপতি এভাবে আমন্ত্রণ করতে পারতেন যে যেহেতু আমরা 2022-এর মধ্যে নির্বাচন কমিশন আইন আমরা তৈরি করতে চাই, তাহলে আসুন আমরা নির্বাচন আইনটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো যদি হানিফ সাহেব অসত্য কথা বলে না থাকেন, তাহলে আইন যদি 2022-এ হয়, তাহলে আজকে মহামান্য রাষ্ট্রপতি তিনি এই যে রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশন কেমন হবে সেই আলোচনায় তাদেরকে ডাকেন, তাহলে এটা নিতান্তই প্রহসন ছাড়া আমার কাছে আর কিছু মনে হচ্ছে না। সুতরাং এগুলো হলো আলাপ সালাপ করা, এগুলোর কোনো ফল আমাদেরকে দিবে না। এবং নির্বাচন পদ্ধতি, মানুষ নির্বাচনকে বর্জন করার যে প্রবণতা, মানুষ জনগণ এখন আর নিজেরা ভোট দিচ্ছে না। এবং সবথেকে পরিতাপের বিষয় হলো এই যে এখন নির্বাচন কমিশন আর প্রশাসন এরা দুজনে এক হয়ে সরকারকে খুশি করার জন্য এরা ব্যস্ত। নির্বাচন পদ্ধতি যে ধ্বংস হয়ে গেছে তাকে পুনরুদ্ধার করার যে প্রবণতা তাদের চরিত্রে থাকা উচিত ছিল তা তারা হারিয়ে ফেলেছে। সুতরাং আমরা বর্তমান অবস্থায় এই নির্বাচন কমিশন বা সার্চ কমিটি যারাই বলেন না কেন, যেই নির্বাচন কমিশনই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক না কেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন দিতে কোন রকমই তারা যোগ্যতার প্রমাণ রাখতে পারবে না। সেই কারণে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়ে একটু অন্যদের মতামত নিতে চাই। ডক্টর এস এম মাসুম বিল্লাহ, আপনি আসলে কি মনে করেন মাসুদ আহমেদ তালুকদারের সঙ্গে? আপনি কি একমত যে আসলে মানে কোনো সংলাপই ফলপ্রসূ হয়নি এবং উনি যেটা বলছেন, আমি যদি ভুল না বুঝি, যে এই সংলাপও আসলে ফলপ্রসূ হতে যাচ্ছে না? আপনার কাছে কি মনে হয়? সংলাপকে সাফল্যের নিরিখে বিচার করা ঠিক হবে না। আমি ঠিক শব্দটাকে সাফল্য বলতে চাই না, আমি বলতে চাচ্ছি যে গণতন্ত্রে আলাপের বিকল্প নেই। এবং বিশেষত রাষ্ট্রের যিনি প্রধান, যিনি সার্বভৌম প্রতীক, তিনি যখন কোনো রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেন, এর চেয়ে সুন্দরতম, এর চেয়ে সৌন্দর্যময় আর কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। যদি ধরেও নিই যে এই সংলাপ থেকে কিছু আসবে না, আমি মনে করি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই সংলাপে যোগদান করা বা না করাতে হারাবার কিছু নেই। সুতরাং পার্টিসিপেশন থাকা উচিত। হয় কি যে একটা ভুল আর একটা ভুলকে ডেকে আনে, অনেকগুলো ভুল পরপর হয়ে গেলে এক পর্যায়ে দেখা যায় সেই ভুলকে আর আনডু করা যায় না। বিএনপি, আমি নিশ্চিত এখানে যেহেতু মাসুদ আহমেদ তালুকদার বিএনপি রাজনীতির প্রতিনিধিত্ব করেন, তিনিও বিষয়টা অনুধাবন করতে পারবেন এবং বিএনপির অতীত প্রসূত রাজনীতির যে সকল পদক্ষেপ তারা গ্রহণ করেছেন, তারা সেটা ভেবেই সংলাপ বিষয়ে তাদের অবস্থান গ্রহণ করবেন। আমি কি একটু বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি যে রাষ্ট্রপতি কিন্তু আইন বানানো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারেন না। সংবিধানে তার নিজস্ব ক্ষমতা রয়েছে, তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন যদি পার্লামেন্ট না থাকে অথবা পার্লামেন্ট ভেঙে যায়। সংকটের জায়গাটা আমাদের একটু উপলব্ধি করতে হবে। খেয়াল করেন যে এই মুহূর্তে এই বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, এটা তাদের মেয়াদ শেষ করবে ফেব্রুয়ারিতে। সুতরাং তার আগেই এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই কম সময়ের মধ্যে নতুন করে যে সংবিধানের যে আজ্ঞা রয়েছে একটা আইন করা, 118 নম্বর অনুচ্ছেদে তড়িঘড়ি করে সেই আইনটি করা যাবে না। গেলেও সেটা খুব ভালো একটা আইন হবে বলে অন্তত অতীতের অভিজ্ঞতায় আমরা দেখতে পাই না। সেই জন্য সরকার বা রাষ্ট্রপতির মাধ্যমে যে পদক্ষেপটা গ্রহণ করা হয়েছে, যে গত দুইবারের যে একটা চর্চায় বলবো আমি এটাকে, সাংবিধানিক চর্চা বা রেওয়াজে পরিণত হওয়ার সম্ভাবনা এটা খুবই আছে। আইন দিয়ে তো সবকিছু সবসময় হয় না, কেননা আইনে যখন যোগ্যতার কথা বলা হবে তখন আপনি দেখবেন যে সেই যোগ্যতার মধ্যেই অযোগ্য লোক ঢুকে পড়ছেন। একটা হাইপোথেটিক্যাল অবস্থান যদি আমরা এরকম গ্রহণ করি, ধরা যাক যে
আওয়ামী লীগের নেতৃত্বে, সেখানে তো বিএনপি পার্লামেন্টে নেই, এই পার্লামেন্টের উপরই তো তাদেরকে আস্থা আনতে হবে সেই আইন প্রণয়নের ব্যাপারে। যদি এরকম একটা আইন হয়ে যায় এবং সেখানে বলা থাকে যে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কোন রাজনৈতিক দলের প্রধান যাদের রয়েছেন সেই দলের সঙ্গে সেই দলের মতামতের ভিত্তিতে কোন সার্চ কমিটি গঠিত হলে বা তাদের সুপারিশকৃত কোনো ব্যক্তিকে এই নির্বাচন কমিশনে নেওয়া যাবে না, তাহলে কি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটা অ্যাকসেপ্ট করবে? সুতরাং আমার কাছে মনে হয় যে শুধুমাত্র একটা আইন সবসময় সমাধান বয়ে আনতে পারে না। রেওয়াজ সংবিধান, আমরা এটাকে আমাদের একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলি আনরিটেন কনস্টিটিউশনালিজম। সংবিধানে সবকিছু লেখা থাকে না, কিছু কিছু বিষয়ে রাষ্ট্রপতিকে এই সুন্দর প্রজ্ঞাময় ক্ষমতাটা দেওয়া আছে। দেখুন, সার্চ কমিটির একটা শক্তিশালী দিক হলো আইনের বাইরে গিয়ে এটা সমস্ত রাজনৈতিক দলের মতামতকে প্রতিফলন করে, এবং যে নাগরিকরা সেখানে থাকেন সেখানে কিন্তু তারা মতামত দিতে পারেন এবং দুইজন ব্যক্তির নাম প্রস্তাব করে সেখানে রাষ্ট্রপতি তার পাওয়ার এক্সারসাইজ করতে পারেন। হ্যাঁ, মাসুদ আহমেদ তালুকদার হয়তো বলবেন যে 48-এর 3 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রী বা সরকারের পরামর্শের বাইরে গিয়ে কিছু করবেন না, কিন্তু 48(3)-এর ইনফ্লুয়েন্স এই ক্ষেত্রে অনেকটা দুর্বল হয়ে যায় এবং অকার্যকর হয়ে যায়, কেননা সেখানে নির্দিষ্ট নাম প্রস্তাব করা হয়। এই নামগুলো যে প্রস্তাব করা হচ্ছে গোপন রাখাই সমীচীন, বরঞ্চ উল্টোটা, কারণ এর একটা স্যাংটিটি রয়েছে। আপনি যদি আগেই জেনে ফেলেন যে জাতীয় পার্টি এই নাম প্রস্তাব করেছে, বিএনপি ওই নাম প্রস্তাব করেছে, আওয়ামী লীগ এই নাম প্রস্তাব করছে, জাসদ এটা করেছে, এবং তার মধ্যে থেকে কে কয়জনকে নেব, লোক নিতে পারবো 4 জন। সুতরাং যখন তারা এটা নির্বাচন কমিশনে যাবেন এবং সবাই জানবে যে ও হচ্ছে অমুক দলের মনোনীত নির্বাচন কমিশনার, শুরুতেই কিন্তু এটা হোঁচট খাবে। সেই জন্য নামগুলো মানে গোপন রাখাই সমীচীন, এবং সেখানে কোনো সন্দেহ থাকা উচিত বলে আমি মনে করি না। আমি মনে করি যে সংবিধান কাজ করে সংলাপের মাধ্যমে। সংবিধানে একটা স্ট্যাবিলিটি থাকে, একটা স্থিতিস্থাপকতা থাকে। সেখানে যদি একটা চলন যুক্ত করতে চাই আমি, তাহলে রাজনৈতিক সংলাপ জারি রাখতে হবে। এমনকি নতুন প্রজন্মের মানুষ যারা আমরা রয়েছি, সেই নতুন প্রজন্মের সাথে একেবারে সুপ্রিম কোর্ট ভিত্তিক সংবিধান না করে রাজনৈতিক দলগুলো যদি তার আমলে আলাপে এবং কার্যকরণে সংবিধানের একটা আলাপ জারি রাখে, তাহলে কিন্তু একটা নতুন সমাধান বের হয়ে আসতে পারে। আমি মনে করি এখনই বিএনপির একটা রিজিড অবস্থান নেওয়া সমীচীন হবে না। এ বিষয়ে যথাযথভাবে খেয়াল করে তারপরে একটা পার্টিসিপেশন প্রক্রিয়ায় থাকলেই কেবলমাত্র কিন্তু ভালো নির্বাচন কমিশন হতে পারে। ধরা যাক যে সংলাপটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা বিএনপির উপরে আমি মনে করি আরো চাপ বাড়াবে এবং সেটা আন্ডু করার জন্য কঠিন হবে। প্রকারান্তরে লক্ষ্য করেন, আওয়ামী লীগের যে বর্তমান অবস্থানটা, সেই অবস্থানটাকে আমি স্ট্র্যাটেজিক ভাবে খুব শক্তিশালী বলে মনে করি। কেননা তারা এখন আইনের বিরোধিতা করছেন না, তারা বলছেন যে আমরা আউটরাইটলি রিজেক্ট করে দিচ্ছি না একটা শক্ত হাতে আইন বানানো, যেমনটি 54 জন নাগরিক একটা ড্রাফট প্রস্তাব করেছেন, তারা আউটরাইটলি এটা রিজেক্ট করে দিচ্ছেন না, বলছেন একটু সময় নিয়ে আমরা করব, 1 বছর হয়তো। মাহবুবুল হানিফ কথাই বলেছেন, আমি সেইভাবে ধরে রাখছি। সুতরাং আইনটা প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে তারা সিভিল সোসাইটির যে চাপ তাদের উপরে ছিল সেটা প্রশমন করতে পেরেছেন বলে আমি মনে করি। পাশাপাশি সার্চ কমিটির প্র্যাকটিসটা করার ফলে আগামী যে ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে এবং একটা সাংলাপিক আবহ জারি থাকলো, সেই বিষয়ে সরকার একটা মনস্তাত্ত্বিক সুবিধার জায়গাতে থাকবেন বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বিস্তারিত বিশ্লেষণ করলেন, এবং সংলাপ ফলপ্রসূ হোক বা না হোক, সংলাপ যে হচ্ছে এটি আসলে ইতিবাচক, এটি বলতে চাইছেন অ্যাডভোকেট আবু হেনা রাজাকে। আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এই বিষয়ে আর কিছু যোগ করতে চান কিনা, এবং একই প্রশ্ন, সংলাপ কি ফলপ্রসূ হবে বলে মনে করেন, বা এখন পর্যন্ত কোনো সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে কি মনে হয় কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথম আসি আইন প্রণয়ন করার বিষয়, যেটা বলা হয়েছে, যেটা মাহবুব আলম হানিফ সাহেবের রেফারেন্স দেওয়া হয়েছে, এবং উনি বলছেন যে এটা বিভিন্ন ব্যস্ততার কারণে করা সম্ভব হয়নি, তবে আগামী বছর হবে বলে আশা করা যাচ্ছে। এটা একটা ভালো বক্তব্য আমি মনে করি, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই যে সংসদের কাজই কিন্তু, সংসদে বসে সাংসদদের অন্যতম কাজই হলো আইন প্রণয়ন করা। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের আইন নিয়ে বহুদিন ধরেই কথা চলছে, সে বিষয়ে আরো আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এটা গেল 1 নম্বর।
নম্বর হচ্ছে, আমরা যদি নর্মাল একটা কথা বলি, এই দেশের যত ল্যান্ড আছে তার মালিক কিন্তু মাত্র দুইটা পক্ষ, সরকারি এবং বেসরকারি। জমির মালিকানা এই দুইটা শ্রেণীর মধ্যে আছে, সরকারি এবং বেসরকারি। একইভাবে যদি আমি আজকে পার্লামেন্টের দিকে যাই কিংবা সংলাপের দিকে যাই, সংলাপ করার জায়গাও কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে হোক আর যেভাবেই হোক, দুইটা শ্রেণী এখানে আছে, অর্থাৎ সরকার এবং অপোজিশন। এবং সরকার এবং অপোজিশন মিলে কিন্তু 18 কোটি লোক তথা 300 সিটকে রিপ্রেজেন্ট করে পার্লামেন্টের। অর্থাৎ দুইটা দল আলোচনা করলেই 18 কোটি লোকের আলোচনা হয়ে যায়। এখন আমার বক্তব্য এখানে একটু ভিন্ন। ভিন্ন হলো এই, বাংলাদেশের পার্লামেন্টে কিংবা রাজনীতির মাঠে দেখা যাচ্ছে দুইটা বড় জোট। একটা হলো মহাজোট, যেটা 14 দলীয় জোট, তার সাথে সম্ভবত জাতীয় পার্টি এবং জাকের পার্টি মিলে হয়েছে মহাজোট। এটা একটা দল। আরেকদিকে আমি জানি না আমি সঠিক কিনা, মাসুদ ভাই ভালো জানবেন, যে 20 দলীয় জোট বোঝায় বিএনপির। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই দুইটা দলের আলোচনা হবে। এখন যদি আমি আলোচনার দিকে যাই, তাহলে আওয়ামী লীগ আলোচনায় বসবে প্রেসিডেন্টের সাথে, আর 14 দল বসবে এবং জাতীয় পার্টি বসবে, জাকের পার্টি বসবে। আপনার এই 14টা আর দুইটা 16টা দল যদি বসে আলোচনায়, এই 16টা দলের বক্তব্য তো সেম হবে, কারণ তারা মহাজোটে আছে। আরেকটা জিনিস লক্ষণীয়, যে এই যে আলোচনাটা চলবে, আমি পার্লামেন্টের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় মহাজোটের ভিতর থেকেই একটা দল অপোজিশন, সেটা কি জাতীয় পার্টি। মহাজোট বলতে কিন্তু একটা দল বুঝায়, কেননা জাসদ বসবেন আলাপে, তার সে নৌকার মার্কায় নির্বাচন করছেন, ওয়ার্কার্স পার্টি বলবেন সেও নৌকার মার্কায় নির্বাচন করেছেন। তাহলে রেজাল্টটা দাঁড়ালো কি, 14 দল প্লাস ওই দুই দল মিলে বসলে একই দলের আলাপ হচ্ছে। পাশাপাশি আপনি অফিসিয়ালি যদি দেখেন যে পার্লামেন্টের বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, কিন্তু যখন আমি আজ পর্যন্ত দেখি নাই গত 12-14 বছরে যে এই বিরোধী দলের সাথে ক্ষমতাসীন দলের কোনো বিরোধ হয়েছে। মানে এই বিরোধী দলটা আমি কিন্তু আসলে বুঝি না, আমার অজ্ঞতা হতে পারে, কিন্তু আমি কোনো বিরোধ দেখি নাই। বিরোধী যদি না থাকে বিরোধী দল কিভাবে হলো? কার্যত আমি দেখতেছি যে সরকারি দল বলুক আর এই যে বিরোধী দলের কথা বলা হচ্ছে, তারা যখনই কথা বলে তখন দেখা গেল যে বিএনপির নিয়ে বক্তব্য। বিএনপি রাজনীতির মাঠে নাই, দাঁড়াইতে পারে না কোথাও। আমি দেখতেছি তারাই আলোচনা করে বিএনপিটাকে টিকিয়ে রেখেছে। তো এই জন্য আমার বক্তব্য হচ্ছে এই, যে এখন দেখা যায় যে আলোচনার ক্ষেত্রে, সংলাপের ক্ষেত্রে বিএনপির গুরুত্ব বেড়ে যাচ্ছে, অথচ বিএনপির কোনো দল নাই, কোনো অবস্থান নাই, কিছুই নাই। এটা আমার কাছে একটা চিন্তার বিষয়। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, কেউ কেউ বলতেছেন যে সংলাপ ফলপ্রসূ হয় না। সংলাপ ফলপ্রসূ হয় না সেটা আমি একমত নই। কারণ হচ্ছে প্রথা অনেক সময় এস্টাবলিশড হয়ে যায়। যেমন আমাদের জীবন এখানে বাংলাদেশে কিন্তু প্রথম কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন হয়েছিল, সেই কনসেপ্টটা ছিল না, রাজনৈতিক দলগুলো একত্র মিলে করেছে। এবং এই সংলাপটাও ওই রকম গুরুত্ব বহন করতে হবে। পাশাপাশি আপনি একটা জিনিস দেখবেন, আমরা কেন এটার বিরোধিতা করি, যে যখন চিফ ইলেকশন কমিশনার ছিলেন কেউই সুনাম নিয়ে যেতে পারেননি। এখন আজকের যে নির্বাচন কমিশন আমরা দেখতেছি, তাতে এরা কিন্তু সবাই ওথ নিয়ে বসে। ওথ নিয়ে বসে মানে কি, আমি সত্য কথা বলবো, আমি কারো পক্ষপাতিত্ব করব না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি এই নির্বাচন কমিশনের দুজন ব্যক্তির আলোচনার দিকে যদি যাই, যেমন ধরেন মাহবুব আলম তালুকদার সাহেব, ওনার বক্তব্য যাই থাকুক না কেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে এর পক্ষে কখনোই ছিল না। আবার পাশাপাশি নুরুল হুদা সাহেব চিফ ইলেকশন কমিশনার, উনি কিন্তু বলছেন সব ইলেকশন সুষ্ঠু হয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে এই, দুইজন ওত নিয়ে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন এই বিষয়টার দিকে একটু নজর দেওয়া উচিত। তা না হলে আমরা ওত নিয়ে বসবে, সাংবিধানিক দায়িত্ব পালন করবে, আমরা কিন্তু কনফিউজিং একটা জায়গায় যাই। আর আলোচনার যে ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আর আসলে আলোচনা করবার একদমই সময় নেই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। রাজনৈতিক সংলাপ চলছে, আমাদের নিউজরুম সংলাপও চলবে প্রতিদিন রাতে একই সময়ে। দর্শক নিশ্চয়ই থাকবেন আপনারা আমাদের সঙ্গে প্রতিদিনই। শেষ করছি।